আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে একটা অতি সাধারণ এবং একটা লজিক্যাল প্রশ্ন বলতে পারেন, যেটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যেটি হচ্ছে আমার এই ছোট্ট মাথায় আমি সহজে বুঝতেছি না বা ঢুকতেছে না বা ক্যাপচার করতে পারতেছি না। ওই জন্য আপনাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আনলাম, যাতে হয়তো আপনাদের মাধ্যমে এটা সঠিক একটা সমাধান বা উত্তর পাই এই জন্য। তো আমাদের সাম্প্রতিক শিক্ষামন্ত্রী যিনি হচ্ছে ডক্টর আ.ন.ম এহসানুল হক স্যার, এটা মানে আমি স্পেস আছে ওই জন্য স্পেস সহ বললাম, যেহেতু আমি বাংলা ডিপার্টমেন্ট স্টুডেন্ট। আমি যদি শুদ্ধ ভাষা না বলি তাহলে তো আপনারা বলবেন যে এই দেখ এরকম বলতেছে। তো এই জন্য আমি শুদ্ধ ভাষা বলতেছি। যে নিয়ে হচ্ছে একটা নিউজ ফিল্ডে একটা নিউজ দেখলাম, যে হচ্ছে বিভিন্ন ফেসবুকে আসতেছে, যেটা হচ্ছে নারীদের যে একটা শিক্ষক নিবন্ধন বলেন বা প্রাইমারিতে বলেন একটা 60% কোটা ছিল চাকরির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের 2024 সালে আন্দোলনের মাধ্যমে, কোটা আন্দোলনের মাধ্যমে সেটা সব কোটা বিলুপ্ত হয়ে গেছিলো। কিন্তু আবার আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আবার এটা পুনরুজ্জীবিত বা উত্থান করার চেষ্টা করতেছে, বা এরকম আমি নিউজ ফিল্ডে দেখতেছি। তো এটা আপনারা দিছি দেখেন। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে 2024 সালে যে এই আন্দোলনের মাধ্যমে এত যে মা বোনের যে মায়ের যে বুক খালি হলো এবং এতগুলো যে ছেলে মেয়ে যে শহীদ হয়ে গেল, আবার যারা হসপিটালে এখন আছে অনেক প্রতিবন্ধী অবস্থায় আছে, তাদের কেরিয়ারও ধ্বংস হয়ে গেল এই কোটার জন্য। এই যে পুরো সরকার চেঞ্জ হয়ে গেল, সংস্কৃতি চেঞ্জ হলো, নতুন সংবিধান আইন জারি হলো, সব কিছু হলো, কোঠা উঠায় দিল। কিন্তু আবার যদি সেই কোঠায় যদি আবার পুনরুজ্জীবিত করে, তাহলে এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আর কি আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব। আর আমি এখানে শুরুতেই বলি যে আমি এখানে কোনো নারী বিরোধী কোনো কথা বলতে যাচ্ছি না, কারণ এখানে শুধু পুরুষরাই যে আন্দোলন করছে বা ছেলেরাই যে আন্দোলন করে যে এরকম সংস্কার আনছে এটা না। এখানে নারী, পুরুষ এবং মা বোনরা সবাই কিন্তু এখানে আন্দোলন করছে এবং সংস্কারের জন্য সবাই কাজ করছে, সবাই আন্দোলন করছে। এবং তারাও সম্মতি দিয়েছিল যে হ্যাঁ, আমরা কোঠার বাংলাদেশ চাই না, আমরা মেধার বাংলাদেশ চাই। কিন্তু আবারও পুনরুজ্জীবিত এই যেহেতু করতেছে, কোঠা করতেছে। কারণ সবাই শুধু আমি জন্মের পর থেকে দেখতেছি শুধু নারীর অধিকার প্রতিষ্ঠিত, নারীর অধিকার নিয়ে কথা বলে পডকাস্ট করে, বিভিন্ন তর্ক বিতর্ক করে, কিন্তু কেউ পুরুষের অধিকারের কথা কেউ বলে না। কারণ আমি জনপদ থেকে শুধু নারী প্রধানমন্ত্রী দেখে আসতেছি। তো এ হচ্ছে বিষয়। তো আজকে আমি পুরুষের অধিকার নিয়ে কথা বলবো না, তবে একটা বাস্তব একটা অ্যানালাইজ করার চেষ্টা করবো যে আসলে একটা বাস্তব জীবনে একটা ছেলের চাকরির প্রয়োজন নাকি একটা নারীর, কার চাকরি বেশি প্রয়োজন। এটা আমরা যদি বিয়ের ক্ষেত্রে আসি, একটা ছেলে যদি বিয়ে করে একটা নারীকে, তাহলে কিন্তু তার নারীর কিন্তু ভরণ পোষণের দায়িত্ব কিন্তু একটা ছেলেদেরকে নিতে হয়, কিন্তু একটা নারী কিন্তু একটা ছেলের ভরণ পোষণ নিতে হয় না। তাই আমরা যখন একটা ছেলে বিয়ে করতে যাই, তখন কিন্তু নারীর চরিত্র, তার ব্যবহার আচরণ, তার ফ্যামিলি, তার শিক্ষাগত যোগ্যতা, এগুলো দেখেই বিয়ে করি। কিন্তু সে চাকরি করে কি করে না, বা সে সরকারি চাকরি করে কি করে না, এগুলো আমরা কিন্তু দেখে কিন্তু বিয়ে করি না ছেলেরা। কিন্তু অপরদিকে যদি একটা নারী যদি একটা ছেলেকে বিয়ে করে, তাহলে কিন্তু তার দেখে তার কী করে, ছেলে কী করে, চাকরি করে নাকি ব্যবসা করে নাকি প্রবাসে কী করে, তার ইনকামের সোর্স কি, মাসিক কী চাকরি করে, মান্থলি কত ইনকাম করে, এরকম দেখা হয়। সর্বপ্রথম তার চরিত্র, তার গুণাবলী এসব দেখার আগে ছেলেটি কি চাকরি করে নাকি সরকারি চাকরি করে, না বেসরকারি, না কোম্পানি, না কোথায় কি করে, এটা আগে জিজ্ঞেস করা হয়। ওই জন্য আমি বলবো যে একটা চাকরিজীবী কিন্তু একটা নারী কিন্তু একটা বেকার ছেলেকে বিয়ে করে না, বা এটা হয়তো বা একটা হাস্যকর একটা বিষয়, এটা আমাদের ছেলেদের একটা নিন্দনীয় একটা বিষয়। ওই জন্য আমি এটা বলবো না। তবে নারীরা কি তাহলে চাকরি করবে না? নারীরা কি চাকরি থেকে বঞ্চিত থাকবে? আসলে না, নারী, ছেলে, পুরুষ সবার সমান অধিকার থাকবে, এটাও চাই, কিন্তু কোটাটা যেন না থাকে। কারণ একটা নারীর কাদের চাকরি প্রয়োজন? যাদের হচ্ছে বড় ভাই নাই, তবে বা ছোট ভাই নাই, বা কোনো ওখানে তাদের ইনকামে কোনো সোর্স নেই, কিন্তু তার বাবা অসুস্থ, তার মা অসুস্থ, তার বাবা মার মুখে ভাত উঠায় দিতে হয়, তাদের হচ্ছে করতে হয়, ভরণ পোষণ দিতে হয়, ওষুধ দিতে হয়, অনেক কিছু করতে হয়। তাদের জন্য আমি বলবো ওইসব নারীদের জন্য কোটা করলেও করা যায়, এবং হচ্ছে তাদের জন্য চাকরি ফরজ আমি মনে করি। কারণ তারা তার বাবা মার যদি তাকায়, কারণ তারা তো বিয়ে করতে পারে না, বিয়ে করলে তো তার বাবা মা একবারে পথের ভিখারি হয়ে যাবে, এরকম পথে পড়বে। ওই জন্য তারা গার্মেন্টসে যায়, তারা টিউশনি করে, বা তারা কেরিয়ার নষ্ট করে যায়, পড়াশোনাও নষ্ট হয়ে যায়। ঠিক ওই রকম তাদের জন্য চাকরি ফরজ নারীদের জন্য। কিন্তু আবার অপরদিকে কোন নারীদের জন্য চাকরি বিলাসিতা, যাদের বাবা মার সচ্ছল ফ্যামিলি এবং তার বাবা চাকরি করে, তার বড় ভাই আছে বা ছোটো ভাই আছে, তার ইনকামের সোর্স আছে তার ফ্যামিলিতে, তার চাকরি না করলেও চলবে, কিন্তু তার একটা পার্সোনালিটি গ্রো করার জন্য বা একটা নিরাপত্তার জন্য সে চাকরি করে, এবং চাকরি করে সে নিজে যোগ্য হওয়ার চেষ্টা করে, যাকে বলা হয় এটা বিলাসিতা। তার চাকরি না করলেও চলবে, কারণ তার ভবিষ্যতে যাকে বিয়ে করবে তার শাশুড়ি চাকরি বাকরি করবে, এটা আমি মনে। কারণ একটা মেয়ে যদি চাকরি পায়, তাহলে সে শুধু নিজেই সফল হোক, সেটা শিক্ষক বা ব্যাংক বা হচ্ছে 20 থেকে 9ম গেট পর্যন্ত একটা মেয়ে যদি চাকরি পায়, তাহলে সে মেয়েটি শুধু সফল। কারণ সে তো একটা সফল স্বামীর হাত ধরবেই, এবং সেখানে তো তিনি তো আর একটা বেকার পুরুষের হাত ধরবে না এরকম। কিন্তু একটা ছেলে যদি চাকরি পায়, বা একটা ছেলে যদি চাকরি পায়, তাহলে সে ছেলেটি নিজে সফল, তার
বাড়িতে যে অসুস্থ বাবা মা আছে, তার বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তাহলে তার বাবা মাকে তার দায়িত্ব নিতে হবে, তাহলে এবং তার একটা বাড়িতে ছোট যদি বোন থাকে তার ছোট বোনকে বিয়ে দিতে হবে, সেটা আরেকটা মেয়ের দায়িত্ব গুছিয়ে নিতে পারলো। এবং ভবিষ্যতে যার ঘরে যার সহধর্ম নিয়ে আসবে, তার সহধর্ম নিয়ে হচ্ছে তার বাবা মার তাদের চিন্তা কমলো যে আসলে আমি একটা এরকম সরকারি চাকরিজীবীর একটা ছেলেকে দিলাম এবং তার আমার মেয়ের ভরণ পোষণ নিতে পারবে, দায়িত্ব সব কিছু, ওই জন্য বাবা মারও টেনশন কমবে। তাহলে আপনার বিবির বাবা মার হচ্ছে মানে আপনার শ্বশুর শাশুড়ির টেনশন কমলো, আপনার হচ্ছে একটা নারীর দায়িত্ব নিলেন, আপনার বোনের বিয়ে দিলেন, আপনার বাবা মার হচ্ছে করলেন, দুশ্চিন্তা মুক্ত রাখলেন, আর আপনি দুশ্চিন্তা মুক্ত থাকলেন। কারণ আপনার বেকারত্ব একটা যে ছেলের যে বেকারত্ব যে বহন করে এটা কতটা কষ্ট, এটা হয়তো একটা ছেলে জানে এরকম। তাহলে একটা ছেলে যদি চাকরি পায়, তাহলে একটা ছেলে মিনিমাম হচ্ছে 5 জন সফল হয়, আর একটা নারী যদি চাকরি পায় তাহলে শুধু নারীটা নিজেই সফল হয়ে যায়। তাই আমি বলবো যে 2024 সালে যে আন্দোলন হলো বা গণঅভ্যুত্থান হলো বা এটা হচ্ছে সংস্কার হলো, এটা আমি বলবো যে কোটা না, মেধায় আসুক, যারা যোগ্য যারা মেধাবী তারাই এখানে আসুক, এখন ছেলে হোক বা মেয়ে হোক যে আসুক, কারণ মেধাবী তারা দেশ পরিচালনা করলে অনেকটা উন্নতি হবে। কারণ আপনার এখানে যদি কারণ কোটা মানে একটা সময় যে ওই সময় 2024-এ আগে এত পরিমাণে কোটা, একটা মুক্তিযোদ্ধা কোটা বলেন, নারীদের কোটা বলেন, এবং হচ্ছে যারা চাকরিজীবীদের কোঠা, যারা সরকারি চাকরিজীবী করে তাদের কিন্তু ফ্যামিলিগত চাকরি হয়, যারা বংশগতভাবে হচ্ছে ধারা রাজনীতিবিদের ছেলে কিন্তু রাজনীতিবিদ হয়, কিন্তু রাস্তার ছেলে বা লোকাল ছেলে বা কৃষকের ছেলে কখনো বড় পর্যায়ে যাইতে পারে না, কারণ টাকার কারণে বা তাদের হচ্ছে এই কারণে যাইতে পারে না। তাই আমরা চাই যে এই 2024 সালের যে গণঅভ্যুত্থান হলো, এটার মাধ্যমে সবাই মানে সে দিনমজুর হোক, কুলিমজুর হোক বা কৃষি হোক বা মুচি মেতুর যেই ছেলে হোক, যদি সে যোগ্য হয়, মেধাবী হয়, তাহলে আমি চাই যে সে 20তম গেট থেকে 9তম গেট, BCS বলেন বা হচ্ছে সংসদ পর্যন্ত আমি চাই যে সবাই যাক, এবং প্রত্যেকটা ঘর থেকে একটা করে সরকারি চাকরিজীবীতে আসুক। শুধু চাকরিজীবীদের যারা চাকরিজীবী করে, সরকারি চাকরি করে, তাদের ঘরে শুধু সরকারি সবাই চাকরি চলে যাক, এটা আমি চাই না। যার মেধা আছে, যে যোগ্য আছে, তারাই সরকারি চাকরিতে আসুক, এটাই আমি চাই। এ ধরেন নাইদ ভাই, সার্জিস ভাই এবং হচ্ছে হাসনাত ভাই এবং আরসিফ মাহমুদ সজিব ভাই, ওরা হচ্ছে এই মাত্র অনার্স শেষ হয়েছে, এখন তারা মানে BCS এর জন্য বা সরকারি চাকরির জন্য তাদের মানে কি বলবো, পড়াশোনা করতে করতে বা হয়তো বা তাদের পায়ের জুতা ক্ষয়ে যেত, কিন্তু তারা একটা কোটার জন্য সরকারি চাকরি পেত না। কিন্তু এই কোটা সংস্কার তারা চেয়েছিল কোটা সংস্কার হয়ে গেছে নিজের সরকার। তো এটা হচ্ছে কপাল নাকি ভাগ্য জানি না। তো যাই হোক, তারা কি কোটার মাধ্যমে হয়েছে নাকি মেধার মাধ্যমে, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। এবং আমি এখানে কোনো নারী বিরোধী কথা বলিনি, অবশ্যই আপুরা আমাকে মানে ভুল বুঝবেন না, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।